ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? WBHRB যে হেলথ রিক্রুটমেন্ট হয়েছিল এবং সেটার যে কোশ্চেন পেপার ছিল তার শিফট 3 এর কোশ্চেন পেপার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই কোশ্চেনটা ছিল আমাদের 31 ডিসেম্বরে যে জিএনএমদের জন্য এক্সাম হয়েছিল সেই এক্সামের কোশ্চেন পেপার। তো আগে অলরেডি আমরা ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার আলোচনা করে ফেলেছি এবং এটা ছিল আমাদের লাস্ট শিফট। তো 31 ডিসেম্বরে যে এক্সাম হয়েছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে, যেটা কিনা অলরেডি রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, সেই এক্সামের কোশ্চেন পেপার নিয়ে আমরা এখন আলোচনা করছি। তো চলো দেখে নিই এই আজকের শিফটের জন্য কি কি কোশ্চেন্স রয়েছে। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস আর প্রাইমারিলি ইউজড ইন দ্য মেজর ক্রস ম্যাচিং ব্লাড? তাহলে আমরা যে ব্লাড দিই পেশেন্টদেরকে, ব্লাড দেওয়ার আগে আমাদের ক্রস ম্যাচ করতে হয়। তো এখানে জানতে চেয়েছে যে কোন কম্পোনেন্টটা প্রাইমারিলি আমরা ইউজ করছি এই ব্লাডের ক্রস ম্যাচ করার জন্য। অপশনগুলো আগে দেখে নিই। অপশন রয়েছে ডোনার্স রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসি এবং রিসিপেন্ট সিরাম, অর্থাৎ যিনি ডোনার তার আরবিসির সাথে আমি রিসিপেন্টের সিরামটা চেক করব। ডোনার সিরাম অ্যান্ড রেসিপেন্ট রেড ব্লাড সেল, ডোনার সিরাম অ্যান্ড রেসিপেন্ট হোয়াইট ব্লাড সেল এবং রেসিপেন্ট সিরাম অ্যান্ড ডোনার্স হোয়াইট ব্লাড সেলস। তাহলে এখানে আমাদেরকে কিভাবে অ্যান্সারটা করতে হবে? ক্রসম্যাচ যখন আমরা করি তখন আমরা বেসিক্যালি রিসিপেন্ট যিনি রয়েছেন তেনার সিরামটা দেখি, রিসিপেন্টের সিরাম, এবং তার সঙ্গে সঙ্গে ডোনার্সের রেড ব্লাড সেল। কেন দেখছি? কারণ হচ্ছে আমাদেরকে অ্যান্টিবডি দেখতে হবে, তাই না? তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলে সেখানটা হিমোলাইটিক রিয়াকশন হয়ে যাবে। তো তাহলে সেক্ষেত্রে যদি আমাদের ক্রসম্যাচ ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমাদের ব্লাডের ক্ষেত্রে রিয়াকশনস হতে পারে। তো সেই কারণে আমাদেরকে ডোনার্সের রেড ব্লাড সেল এবং তার সঙ্গে রেসিপেন্টের সিরাম দিয়ে আমরা এটাকে ক্রসম্যাচ করে থাকি। তাহলে এটার অ্যান্সার হবে অপশন 1। Which of the following muscles is non-striated and composed of long spindle-shaped cells with a broad central region and tapering ends? তাহলে একটা মাসেলের কথা জিজ্ঞেস করা হয়েছে যেই মাসেলটা হচ্ছে নন স্ট্রায়াটেড। তাহলে স্ট্রায়াটেড মাসেল হয় এবং নন স্ট্রায়াটেড মাসেল হয়, এটা একটা। তো এখানে নন স্ট্রায়াটেড বলেছে এবং আরেকটা জায়গাতে বলেছে লং মাসেল, স্পিন্ডল শেপটের শেল রয়েছে। তাহলে কিছু হয় যে সিলিন্ড্রিক্যাল, কিছু হয় তোমার লং 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 টাইপের সেল হয়। তো এখানে এই দুটো জিনিসের দিকে ফোকাস করা রয়েছে। অপশন রয়েছে স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেল এবং ভলেন্টারি মাসেলস। তাহলে এবারে দেখতে হবে যে কোন মাসেলগুলো কীরকম। স্কেলিটাল মাসেল যেগুলো রয়েছে সেগুলো স্ট্রায়াটেড মাসেল, এখানে নন স্ট্রায়াটেড বলেছে। স্কেলিটাল মাসেলগুলো স্ট্রায়াটেড মাসেল হয় এবং এগুলো সিলিন্ড্রিক্যাল শেপের দেখতে হয়। তাহলে এই অপশনটা আমার বাদ গেল। কার্ডিয়াক মাসেলও স্ট্রায়াটেড মাসেল এবং এগুলোর মধ্যে অনেক ব্রাঞ্চ থাকে। স্মুথ মাসেলের ক্ষেত্রে স্মুথ মাসেল হচ্ছে তোমার নন স্ট্রায়াটেড মাসেল, এটা ইনভলেন্টারি মাসেল এবং এটা স্পিন্ডল শেপের হয়। অর্থাৎ এখানে যেগুলো বলেছে সেগুলো সবগুলোই স্মুথ মাসেলের সাথে ম্যাচ করছে। আরেকটা রয়েছে আমার ভলেন্টারি মাসেল। ভলেন্টারি মাসেলগুলো হচ্ছে স্কেলিটাল মাসেল। তাহলে স্কেলিটাল মাসেল যেরকম স্ট্রায়াটেড বা সিলিন্ড্রিক্যাল ছিল সেরকম টাইপেরই হবে। তাহলে নন স্ট্রায়াটেডের মধ্যে এখানে শুধুমাত্র স্মুথ মাসেল রয়েছে, যেটা কিনা এটার অ্যান্সার। নেক্সট রয়েছে, হুইচ স্ট্রাকচার অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস ইনটু দ্য ব্লাড স্ট্রিম? ব্লাড স্ট্রিমের মধ্যে যে অ্যাবজর্পশন হচ্ছে নিউট্রিয়েন্টের, সেটার জন্য কোন স্ট্রাকচার ডাইজেস্টিভ সিস্টেমের কোন স্ট্রাকচারটা প্রাইমারিলি রেসপন্সিবল রয়েছে? এখানে অপশন রয়েছে স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এবং ইসোফেগাস। তাহলে আমরা কি জানি যে স্মল ইন্টেস্টাইন হচ্ছে যে প্রাইমারিলি এখানটায় সব থেকে বেশি অ্যাবজর্পশন, আমাদের টোটাল যে ডাইজেশন সেটা কমপ্লিটও হচ্ছে স্মল ইন্টেস্টাইনে, এবং সেখানটায় ভিলি এবং মাইক্রোভিলি লাইক স্ট্রাকচার্স থাকে যেগুলোর মধ্যে নিউট্রিয়েন্টগুলো অ্যাবজর্পশন হয়, এবং সমস্ত যে ডাইজেশনও যেটা সেটাও কমপ্লিট কিন্তু স্মল ইন্টেস্টাইনের মধ্যেই হয়ে যায়। ঠিক আছে। আর স্টোমাকের মধ্যে তো মেকানিক্যাল যেটা আমরা ডাইজেশন বলি, কারণ ওখানটায় চার্নিং হয়, মানে গুঁড়ো করা, পেস্ট করা, এই জিনিসগুলো স্টোমাকের মধ্যে হচ্ছে 3 টাইপস অফ মাসেলস থাকে। আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ওয়াটার অ্যাবজর্পশন হয়, এবং ওয়াটার অ্যাবজর্পশন হয়ে হয়ে যে বাল্ক ফর্মেশন হয় বা স্টুল ফর্মেশন হয় সেটার কনসিস্টেন্সি আস্তে আস্তে বাড়তে থাকে। আর বাকি তোমার ইসোফেগাস তো জাস্ট ট্রান্সপোর্ট করছে ফুডটা তোমার মাউথ থেকে স্টোমাক অবধি নিয়ে আসবে, এটাই হচ্ছে ইসোফেগাস। ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হলো তোমার স্মল ইন্টেস্টাইন। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মাসেলস ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ইন্টারক্যালেটেড ডিস্ক অ্যান্ড হোয়াট ইজ দেয়ার প্রাইমারি ফাংশন?
এখানে বলছে যে কোন মাসেলটা ইন্টারক্যালেটেড ডিস্ক রয়েছে এবং তাদের প্রাইমারি ফাংশনটা কি। আচ্ছা, এখানে অপশনের মধ্যে এখানেও 3 রকমের মাসেলের কথা বলা রয়েছে, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, এটাও স্কেলিটাল মাসেল। এবারে এখানে আমাকে জানতে হবে যে ইন্টারক্যালেটেড ডিস্ক কোন মাসেলসে থাকে এবং তাদের প্রাইমারি ফাংশন কি। আচ্ছা, তো এটা হচ্ছে যে কার্ডিয়াক মাসেলসের মধ্যে আমরা পাই, এই ইন্টারক্যালেটেড ডিস্ক যেটা সেটা কার্ডিয়াক মাসেলের মধ্যে পাওয়া যায়। এবং এই যে মাসেলগুলো রয়েছে এগুলো রিদমিক কন্ট্রাকশন, এই যে আমাদের হার্টের মধ্যে একটা স্পেসিফিক টাইপ অফ কন্ট্রাকশন হচ্ছে সবসময়, হার্টের রিদিম হচ্ছে, এবং এই রিদিম যখন থেকে শুরু হয়েছে একদম ডেথে গিয়ে শেষ হয়, তাই না? তাহলে এই যে রিদিম এই ইন্টারক্যালেটেড ডিস্কের দ্বারা কানেক্টেড থাকে বলেই, এবং এখানটায় কিছু ওই র্যাপিড যে সমস্ত কন্ট্রাকশনগুলো এসএ নোড থেকে ইভি নোডে যাচ্ছে, এবং সেই জন্য পুরো একটা মাসেল শিটের আকারে পুরোটার মধ্যে ওই কন্ট্রাকশনগুলো মুভমেন্ট হচ্ছে, এটা পসিবল হচ্ছে ওই ইন্টারক্যালেটেড ডিস্কগুলো থাকার জন্য। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এখানটায় কার্ডিয়াক মাসেলস। Which of the following best explains the physiological basis of central cyanosis in a patient with severe respiratory distress? তাহলে এখানে জানতে চাইছে যে একটা পেশেন্ট, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেসের একজন পেশেন্ট, তার ক্ষেত্রে সেন্ট্রাল সাইনোসিস হওয়ার প্রধান কারণ কি বা কোনটা বেস্ট এক্সপ্লেন করছে। তাহলে অপশনগুলো দেখি কি রয়েছে। রিডিউসড অক্সিজেন স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন ইন আর্টেরিয়াল ব্লাড বিলো 85%। তাহলে প্রথমে বলছে যে অক্সিজেন, হিমোগ্লোবিনের যে অক্সিজেন স্যাচুরেশন মানে অক্সি হিমোগ্লোবিন যেটা আমরা বলি, সেই অক্সিজেন স্যাচুরেশনটা যদি আর্টেরিয়াল ব্লাডে বিলো 85% হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল সাইনোসিস দেখব। তারপর বলেছে ইনক্রিজড লেভেল অফ কার্বক্সি হিমোগ্লোবিন ইন আর্টেরিয়াল ব্লাড, অর্থাৎ কার্বক্সি হিমোগ্লোবিনটা এখানে বেড়েছে, অক্সি হিমোগ্লোবিন কমেছে বলা নেই, কার্বক্সি হিমোগ্লোবিন বেড়েছে এটা বলা রয়েছে। তারপরের অপশন রয়েছে এক্সেসিভ পেরিফেরাল ভেসোডাইলেশন কজিং ব্লাড পুলিং, আর একটা বলেছে এলিভেটেড লেভেলস অফ মেথিমোগ্লোবিন উইথ নর্মাল অক্সিজেন ডেলিভারি। তাহলে আমরা কি জানি সাইনোসিস কখন হয়? যখন আমাদের বডিতে প্রপারলি অক্সিজেন সার্কুলেট হচ্ছে না, তখন সাইনোসিস দেখা যায়। তাহলে রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট মানে অলরেডি তার রেসপিরেটরি সিস্টেম কম্প্রোমাইজড, অর্থাৎ সে যে রেসপিরেশন নিচ্ছে সেটা আমার বডির জন্য সাফিসিয়েন্ট নয়, সেই কারণেই সে ডিস্ট্রেস ফিল করছে। হলো, এরপরে দেখতে হবে যে এই যে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে এক্ষেত্রে আমার ফিজিওলজিক্যাল সিমটমস কি হবে, মানে আমি কিভাবে বুঝবো বাইরে থেকে দেখে যে অক্সিজেনটা সাফিসিয়েন্টলি সে পাচ্ছে না। তাহলে আমি সেখানটায় দেখতে পাবো যে অক্সিজেন যে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে অক্সি হিমোগ্লোবিন ডেভেলপ করে, সেটা আমার বডিতে সার্কুলেট করছে, এবং যখন আমি অক্সিজেনের স্যাচুরেশন চেক করি, যেটা আমি ওই স্যাচুরেশন মেশিন দিয়ে চেক করছি, সেখানে আমরা 100% কমপ্লিট হয়, মানে 100%টা হচ্ছে হাইয়েস্ট, সেখানটা আমরা 98, 99 বা 96 এরকমটা হচ্ছে আমরা নর্মালি পাই। যখন সেটা অনেকটা কমে যাবে, অর্থাৎ ওই হিমোগ্লোবিনের অক্সিজেন স্যাচুরেশন বা অক্সি হিমোগ্লোবিন যখন কমে যাবে, তখন আমরা সাইনোসিস দেখতে পাবো। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? রিডিউসড অক্সিজেন স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন ইন আর্টেরিয়াল ব্লাড বিলো 85%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এখানে অ্যান্সার, যেটা সেন্ট্রাল সাইনোসিস হওয়ার একটা কারণ। আর বাকি যেখানে বলেছে কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন যদি হয় মানে কার্বন ডাইঅক্সাইড যদি আমার বডিতে বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে স্কিনটা চেরি রেড কালারে হয়ে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার যে স্কিন কালার যেটা হবে, কার্বক্সি হিমোগ্লোবিনের লেভেল যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে স্কিনের কালার চেরি রেড কালারের হয়, সেক্ষেত্রে কিন্তু সাইনোসিস হয় না। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছে পেরিফেরাল ভেসোডাইলেশন যদি এক্সেসিভ হয় সেক্ষেত্রেও আমরা ফ্লাশিং দেখতে পাবো, আর যদি হচ্ছে ভেসো কনস্ট্রিকশন হয় তবে আমরা সেখানটায় সাইনোসিস দেখবো। ঠিক আছে, তাহলে এটা হলো। নেক্সট কোশ্চেন দেখো, which types of resistance mechanism involves bacteria synthesizing an enzyme that chemically modifies or destroys the active structure of an antibiotic molecule? এখানে বলছে হুইচ টাইপ অফ রেজিস্ট্যান্স মেকানিজম, অর্থাৎ আমাদের বডিতে রেজিস্ট্যান্সের মেকানিজম রয়েছে। রেজিস্ট্যান্স বলতে কি বোঝে? রেজিস্ট্যান্স মানে ধরো এই যে ইমিউনিটি, আমাদের যে ইমিউনিটি, সেটা ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্স মেকানিজম। ঠিক আছে, আচ্ছা, তাহলে বলেছে হুইচ টাইপ অফ রেজিস্ট্যান্স মেকানিজম ইনভলভস ব্যাকটেরিয়া synthesizing an enzyme that chemically modifies or destroys the active structure of an antibiotic molecule। তাহলে অ্যান্টিবায়োটিক মলিকিউলের যে অ্যাক্টিভ স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটাকে কেমিক্যালি মডিফাই করছে বা ডিস্ট্রয় করছে। কে করছে?
ব্যাকটেরিয়ার মধ্যে একটা এনজাইম সিনথেসিস হচ্ছে, সেটার মাধ্যমে হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করছে, ব্যাকটেরিয়াগুলো যেগুলো আমার বডিতে ইনসার্ট হচ্ছে, সেই ব্যাকটেরিয়াগুলো আর অ্যান্টিবায়োটিক দ্বারা ডিস্ট্রয় হবে না, কারণ অ্যান্টিবায়োটিককেই তো তারা চেঞ্জ করে দিচ্ছে। ব্যাকটেরিয়ার মধ্যে এমন এনজাইম সিনথেসিস হচ্ছে, সে ওই অ্যান্টিবায়োটিকের যে স্ট্রাকচার বা তার যে কাজ সেটাকেই নষ্ট করে দিচ্ছে। তাহলে এটা কী রকমের রেজিস্ট্যান্স মেকানিজম, ঠিক আছে। অপশন রয়েছে এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন, ডিক্রিজড পারমিয়াবিলিটি, ইফ্লাক্স পাম্পস আর টার্গেট মডিফিকেশন। আচ্ছা, তাহলে দেখো এনজাইমেটিক ইনঅ্যাক্টিভেশন কখন হবে, যখন ব্যাকটেরিয়া নিজে এনজাইম তৈরি করে অ্যান্টিবায়োটিকগুলোকে ডিস্ট্রয় করবে, যেটা আমার এখানে কোশ্চেনে বলতে চেয়েছে। তাহলে এটার অ্যান্সার এটা হয়ে গেল। ডিক্রিজ পারমিয়াবিলিটি মানে যখন, পারমিয়াবিলিটি মানে কি, একটা কোথাও প্রবেশ করা, ঠিক আছে, ধরো একটা লেয়ার রয়েছে, সেই লেয়ারটা ভেদ করে ও ভেতরে চলে যাচ্ছে, এটাকে আমরা পারমিয়াবিলিটি বলি, ঠিক আছে। ডিক্রিজ পারমিয়াবিলিটি মানে ড্রাগটা সেলের মধ্যে ঢুকতে পারছে না, ঠিক আছে। আচ্ছা, ইফ্লাক্স পাম্প মানে হচ্ছে যেখানটায় আমাকে কোনো ড্রাগ রিডিউস করতে বা এক্সপেল করতে হেল্প করে, মানে বডি থেকে বার করবে, সেটা হচ্ছে ইফ্লাক্স পাম্প, ঠিক আছে। আর টার্গেট মডিফিকেশন মানে ধরো একটা ড্রাগের কাজ করার কথা একটা পার্টিকুলার জায়গায়, যদি একটা ড্রাগের কাজ করার জায়গা এটা হয়, সেখান থেকে ওই টার্গেট মডিফিকেশন মানে এই টার্গেটটা চেঞ্জ হয়ে এখানে এলো, এবার এই ড্রাগটা এই জায়গাতে কাজ করবে, মানে কাজ করার কথা ছিল হয়তো লিভারে, সে লিভারে না করে ইন্টেস্টাইনে গিয়ে কাজ করছে, এরম টাইপের ব্যাপারটাকে বোঝাতে চাইছি, ঠিক আছে। তাহলে টার্গেট মডিফিকেশন করলে কি হবে, ড্রাগের যে বাইন্ডিং সাইট, সেই বাইন্ডিং সাইটটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে এটার অ্যান্সার হলো এনজাইম্যাটিক ইনঅ্যাক্টিভেশন। যেহেতু এখানটা এনজাইমের কথাও বলা ছিল, সেই জন্য এটা তুমি অ্যান্সার করতে পারবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মাইক্রোঅর্গানিজমস ইজ আ কমন নর্মাল ভেজাইনাল ফ্লোরা ইন অ্যাডাল্ট ফিমেলস অ্যান্ড হেল্পস মেনটেন দ্য প্রোটেক্টিভ অ্যাসিডিক এনভায়রনমেন্ট। তাহলে এটা হচ্ছে বলতে চেয়েছে যে কোন নর্মাল ভেজাইনাল ফ্লোরা প্রেজেন্ট থাকে ফিমেলদের মধ্যে এবং অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে সে মেনটেন করে, তাই তো। তাহলে এখানে অপশন রয়েছে ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস, স্ট্যাফাইলোকক্কাস স্পিসিস, ক্যান্ডিডা আলবিকান্স আর ইকোলাই। তাহলে এটা ল্যাক্টোব্যাসিলাস হবে, এটা তাহলে অ্যান্সার হলো ল্যাক্টোব্যাসিলাস। তারপরে দেখো, 65 years old patient in the intensive care unit has been on mechanical ventilation for 10 days, 10 দিনের জন্য মেকানিক্যাল ভেন্টিলেশনে রয়েছে। হি ডেভেলপস ফিভার, purulent tracheal secretions and new infiltrates on chest x-ray। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টের মধ্যে ফিভার ডেভেলপ করেছে, ট্রাকিয়াল সিক্রেশনগুলো পুরুলেন্ট হয়ে গেছে, মানে থিকেনিং হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে চেস্ট এক্সরের মধ্যে নতুন ওই ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং মাইক্রোঅর্গানিজম ইজ মোস্ট লাইকলি রেসপন্সিবল ফর দিস লেট অনসেট ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া। ভ্যাপ বা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া মোস্ট কমন, যখনই ভেন্টিলেটর হয়, ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, যেরকম আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন পড়ি, সেরকম হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের ওয়ান অফ দ্য মোস্ট মানে যেটা কমনলি দেখা যায় সেটা হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশনের জন্য ভ্যাপ। তো এক্ষেত্রে বলছে যে লেট অনসেট ভ্যাপের জন্য কোন মাইক্রোঅর্গানিজম রেসপন্সিবল। অপশন রয়েছে স্ট্যাফিলোকক্কাস ফিকালিস, স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিস, অ্যাসিনোব্যাক্টার বমানি আর ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অ্যাক্টিনোব্যাক্টার বমানি, এটার অ্যান্সার হলো অপশন 3। নেক্সট রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিসঅর্ডার্স অকার্স ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অ্যামাং অ্যাডাল্টস। তাহলে অ্যাডাল্টসদের মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিসের জন্য হয়ে থাকে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কোন ডিজিজটা হয়ে থাকে অ্যাডাল্টদের মধ্যে। অপশন রয়েছে রিকেটস, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, কাইফোস্কোলিওসিস এবং অস্টিওম্যালেশিয়া। তাহলে এটার অ্যান্সার, যেহেতু এখানে অ্যাডাল্ট বলেছে, যদি বাচ্চা বলতো তাহলে এটা রিকেট হতো, যেহেতু বড় বলেছে সেই জন্য এটা অস্টিওম্যালেশিয়া হবে, যেখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার জন্য বোনগুলো সফটনিং হয়ে যায়, নরম হয়ে যায় বোনগুলো। এটা রিকেট তো তোমরা জানো, যেটা বাচ্চাদের মধ্যে দেখা যায়। অ্যাকন্ড্রোপ্লাসিয়া কি, এটা তোমার ওই ডোয়ারফিজম হয় না, যে ছোট ছোট দেখতে হয়, ওইটা হচ্ছে তোমার অ্যাকন্ড্রোপ্লাসিয়া। আর কাইফোস্কোলিওসিস কোনটা, স্কোলিওসিস তো তোমরা পড়েছো, কাইফোসিস, স্কোলিওসিস, লর্ডোসিস, এগুলো সমস্ত স্ট্রাকচারাল ডিফর্মিটি, যেগুলো স্পাইনাল কলামের মুভমেন্ট বা কোনো দিকে বেঁকে যাচ্ছে সেই কারণে দেখা যায়। আচ্ছা, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্পেশাল ডায়েটস ইজ রেকমেন্ডেড ফর আ পেশেন্ট উইথ হেমারয়েডস। হেমারয়েডসদের পেশেন্টদের জন্য কী রকমের স্পেশাল ডায়েট আমরা দেব। অপশন রয়েছে ক্লিয়ার লিকুইড, সফট ডায়েট, লো ক্যালোরি এবং হাই ফাইবার। তাহলে কোন স্পেশাল ডায়েটটা রেকমেন্ড করবো আমরা হেমারয়েডসের পেশেন্টদের জন্য।
অপশন রয়েছে ক্লিয়ার লিকুইড, সফট ডায়েট, লো ক্যালোরি এবং হাই ফাইবার। তাহলে ক্লিয়ার লিকুইড হলে বাল্ক ফর্মেশন হবে না। আচ্ছা, সফট ডায়েট দিলে নেসেসারি ফাইবার পাবে না। ক্যালোরি ইনটেক যদি কমিয়ে দিই তাহলে সেটা হেমারয়েডসের মধ্যে, মানে ক্যালোরি ইনটেকের উপরে হেমারয়েডসের কোনো এফেক্ট নেই, মানে ক্যালোরির সাথে কি যায় আসে, তাই না? ক্যালোরি তো আমরা এনার্জি যেটা বলতে পারি, যে একটা ফুড আমরা খেলাম সেখান থেকে কত ক্যালোরি তৈরি হলো, তাহলে সেটার সাথে হেমারয়েডসের কোনো রিলেশন নেই। তারপর রয়েছে হাই ফাইবার। হাই ফাইবার দিলে কি হবে, স্টুল সফটনিং হবে এবং বাল্কে বেশি হবে, তাহলে সেক্ষেত্রে যে স্ট্রেনিং যেটা হয় সেই স্ট্রেনিংটা অনেকটা কম হবে, মানে স্ট্রেনিংটা কমে যাবে। তো সেই জন্য হেমারয়েডসের পেশেন্টদের জন্য স্পেশাল ডায়েট হিসেবে আমরা হাই ফাইবার যেগুলো ডায়েট সেগুলো দিতে পারি। নেক্সট, হোয়াট ইজ দ্য মেন ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ আ ফুড সোয়াম্প? ফুড সোয়াম্প কী জিনিস? ফুড সোয়াম্প কি? ফুড সোয়াম্প হচ্ছে মানে যখন হচ্ছে ফাস্ট ফুড, মানে হেলদি ফুডের পরিবর্তে আমরা ফাস্ট ফুডটাকে চুজ করছি আর কি, সেই জিনিসটাকে বলা হয়। হ্যাঁ, অপশন দেখো, টোটাল অ্যাবসেন্স অফ এনি ফুড রিটেল উইদিন 1 মাইল রেডিয়াস অফ এন এরিয়া ইন আ ভিলেজ, মিউনিসিপ্যালিটি ওর টাউন, মানে 1 মাইল রেডিয়াসের মধ্যে কোনো ফুড রিটেল নেই, এটা অ্যাবসেন্স। তারপর বলেছে হাই কনসেন্ট্রেশন অফ ফাস্ট ফুড আউটলেট অ্যান্ড কনভেনিয়েন্সেস স্টোর্স রিলেটিভ দ্য নাম্বার অফ হাই ফুড রিটেলার্স, অর্থাৎ ফাস্ট ফুড আউটলেট বা কনভেনিয়েন্স স্টোর এগুলো হচ্ছে যে কনসেন্ট্রেশন অনেক বেশি রিলেটেড টু দ্য নাম্বার অফ, মানে হেলদি ফুডের তুলনায় ওগুলোর যে কালেকশন সেটা অনেক বেশি। তারপরে বলেছে ক্লাইমেট চেঞ্জ ইন অ্যান এরিয়া দ্যাট স্ট্রিক্টলি প্রহিবিটস লোকাল ফুড প্রোডাকশন ইন অ্যান এরিয়া অফ দ্য ভিলেজ ইয়ার রাউন্ড, মানে সারা বছর ধরে ফুডের যে প্রোডাকশন সেটা কমে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। আর একটা হচ্ছে হাই আনএমপ্লয়মেন্ট অ্যান্ড লো সোশিও ইকোনমিক স্টেটাস অফ দ্য ফ্যামিলি লিড টু লো পারচেজিং পাওয়ার অফ অল ফুড আইটেমস, অর্থাৎ মানুষের কাছে অর্থ না থাকার জন্য তারা ফুডগুলোকে করতে পারছে না। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? ফুড সোয়াম্প মানে হচ্ছে যে যেখানে আনহেলদি ফুডগুলোকে মানুষ চুজ করছে হেলদি অপশনস না পেয়ে, মানে আমরা হচ্ছে ভাত রুটি তরকারি না খেয়ে আমরা ম্যাগি খাচ্ছি বা আমরা এগ রোল চাউমিন এই জিনিসগুলো খেতে পছন্দ করছি, জাঙ্ক ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, যেগুলো আমাদের টেস্টি লাগছে, ভালো লাগছে, বাট আমরা হেলদি ডায়েটটাকে ভুলে যাচ্ছি, এই জিনিসটাকে ফুড সোয়াম্প বলা হয়। অ্যান্সার হলো অপশন বি। তারপর রয়েছে হুইচ ক্লিনিক্যাল সাইন ইজ দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং অফ আ সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন অর সেকেন্ড ডিগ্রি বার্ন। এখানে বলছে যে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন বা সেকেন্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে কোন ক্লিনিক্যাল সাইনটা সব থেকে বেশি আমরা দেখতে পাবো? তাহলে অপশন রয়েছে লার্জ ফ্লুইড ফিল্ড ব্লিস্টার অ্যান্ড সিভিয়ার পেন, ব্লিস্টার থাকবে এবং পেন থাকবে, হোয়াইট লেদারি অ্যান্ড ইনসেন্টেড বা পেনলেস স্কিন। পেনলেস স্কিন যেটা দেখা যায় সেটা আমরা 3rd ডিগ্রিতে দেখি, তাই না? তারপরে বলেছে চেয়ারিং অফ টিস্যু ডাউন টু দ্য বোন অর মাসেল, এটাও আমরা আরও একটু বেশি 3rd ডিগ্রি বা 4th ডিগ্রির ক্ষেত্রে, যদি 4th ডিগ্রি হয় তাহলে 4th ডিগ্রির ক্ষেত্রে আমরা এই চেয়ারিং অফ টিস্যু দেখতে পাবো। তারপর রয়েছে সিম্পল রেডনেস দ্যাট ব্লাঞ্চেস উইথ প্রেশার, যেটা 1 ডিগ্রি বার্ন, 1st ডিগ্রি বা সুপারফিশিয়াল বার্ন। তাহলে এখানে আমাকে 2nd ডিগ্রি বার্ন বলেছে, 2nd ডিগ্রি বার্নের ক্ষেত্রে লার্জ ফ্লুইড ফিল্ড ব্লিস্টার অ্যান্ড সিভিয়ার পেন পাবো। A 10-year-old child has a fresh category 3 stray dog bite, তাহলে ক্যাট 3, ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3, এটা ক্যাট 3তে ডগ বাইট হয়েছে। হোয়াট ইজ দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট? ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি হবে? অপশন দেখো, সুচার দ্য উন্ড, ওয়াশ দ্য উন্ড অ্যান্ড গিভ র্যাবিস ভ্যাকসিন অর ইমিউনোগ্লোবিউলিন, গিভ ওরাল অ্যান্টিবায়োটিক, গিভ টিটেনাস ভ্যাকসিন। বুঝতেই পারছো, যেই ক্যাটাগরিরই বাইক হোক না কেন আমার প্রথম কাজ হচ্ছে ওয়াশ দ্য উন্ড, তো সেটা একমাত্র আমার অপশন বিতেই রয়েছে। প্রথমে আমরা উন্ডকে ভালো করে সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে ওয়াশ করব, তারপরে আমি ভ্যাকসিন বা ইমিউনোগ্লোবিউলিন যেটা দরকার সেটা দিচ্ছি। A nurse is passing by a building when she notices smoke coming from inside. একজন নার্স একটা বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছিলেন এবং যেতে যেতে দেখলেন যে সেখানে স্মোক বেরোচ্ছে, ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। On entering the premises, she finds that a person has collapsed in a smoke-filled room. যখন ভেতরে গেল তখন সে দেখলো যে ওই ধোঁয়া ভর্তি ঘরের মধ্যে একটা পার্সন কোলাপস হয়ে গেছে। As she prepares to rescue the casualty, which of the following action would be the most appropriate? যখন তিনি, মানে নার্স যখন ওকে বাঁচাতে চাইছে বা বাঁচানোর জন্য কাজ করছে, তখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি হবে? অপশন, ওপেন অল ডোরস অ্যান্ড উইন্ডোজ টু ভেন্টিলেট দ্য রুম বিফোর এন্টারিং, মানে ভেতরে ঢোকার আগে সমস্ত দরজা জানলাগুলো আমি খুলে ভেন্টিলেট করে দেবো রুমটাকে। অপশন বি, ক্রল অ্যালং দ্য ফ্লোর উইথ আ ওয়েট ক্লথ ওভার ইউর ফেস টু রিচ অ্যান্ড রিমুভ দ্য ক্যাজুয়ালিটি, আমি মুখের মধ্যে একটা ভেজা কাপড় চাপা দিয়ে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকবো এবং ক্যাজুয়ালিটিকে বের করার চেষ্টা করব।
অপশন 3 বলছে এন্টার দ্য রুম ইমিডিয়েটলি টু রেস্কিউ দ্য ক্যাজুয়ালিটি বিফোর কলিং ফর হেল্প। এবং অপশন 4 বলছে যে পোর বাকেটস অফ ওয়াটার ওভার দ্য রুম টু এক্সটিংগুইশ দ্য ফায়ার বিফোর অ্যাটেম্পটিং রেস্কিউ, মানে আগে রেস্কিউ করার আগে আমি কয়েক বালতি জল ওই জায়গাতে ফেলবো যাতে আগুনটা নিভে যায়। তাহলে এখানে আমাকে কি করতে হবে, স্মোক বলেছে, তাহলে স্মোকের ক্ষেত্রে কি হয়, আগুন যেমন কি ছড়ায় সেরকমভাবে স্মোক হচ্ছে উপরের দিকে থাকে, মানে উপরের দিকে ছড়িয়ে থাকে, নিচের দিকটা ফাঁকা থাকে, ঠিক আছে। তো সেই কারণে যদি আমি ক্রল করে ঢুকি রুমের মধ্যে হামাগুড়ি দিয়ে, তাহলে ওই নিচের দিকে যে নর্মাল এয়ারটা আছে সেটা আমি পাবো, কারণ ধোঁয়া ওড়ে, তো আমরা দেখেছি ধোঁয়া উড়ছে উপরের দিকে, ধোঁয়া তো নিচের দিকে থাকে না, উপরের দিকে উড়ে যায়, তাহলে ধোঁয়াটা উপরের দিকে থাকবে এবং নিচের দিকে আমি ব্রিদেবল এয়ার কিছুটা হলেও পাবো। এবং তার সঙ্গে সঙ্গে ওয়েট ক্লথ যদি আমি নাকের মধ্যে ঢাকা দিই তাহলে কিছুটা হলেও ফিল্টার হয়ে যাচ্ছে, যে এয়ারটা বা আমি ভেতরে নিচ্ছি সেটা কিছুটা ফিল্টার হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার অপশন বি হবে। অপশন 1 কেন হলো না, অক্সিজেন এখানে বলছে যে সমস্ত ডোর যদি আমি খুলে দিই তাহলে আরও বেশি করে তো ধোঁয়াটা ছড়াবে, তাই না, তাহলে অক্সিজেন আরও এলে ধোঁয়াটা ছড়াবে, সেই জন্য আমি দরজা জানলা সমস্তগুলো খুলছি না। তারপরে বলছে মানে এটা ধোঁয়ার ক্ষেত্রে হলো, আগুনের ক্ষেত্রে কিন্তু আমরা আবার দরজা জানলা খুলি, তাই না। আচ্ছা তারপরে দেখো, তারপরে বলছে যে এন্টার দ্য রুম ইমিডিয়েটলি টু রেস্কিউ দ্য ক্যাজুয়ালি, তাহলে এক্ষেত্রে তো আমি নিজেকেই নিজের প্রোটেকশন নিলাম না, দেখা গেল ভেতরে গিয়ে আমিও এইভাবেই পড়ে গেলাম, তাই না। তাহলে সেক্ষেত্রে আগে আমাকে নিজের প্রোটেকশনটা নিতে হবে, তো সেই জন্য আমি আনসেফ কোনো কাজ করব না। আর তারপরে রয়েছে ইনএফেক্টিভ অ্যান্ড ডিলেজ রেস্কিউ, মানে যেটা লাস্টে রয়েছে যেখানে বাকেট দিয়ে আমি জল ঢালছি, তো সেই জায়গাতে আমার রেস্কিউটা কিন্তু অনেকটা ডিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাকে মুখে একটা ভেজা কাপড় চাপা দিয়ে আস্তে আস্তে আমাকে ওই জায়গা থেকে ক্যাজুয়ালটিকে বার করে নিতে হবে। নেক্সট দেখো, হুইচ প্যারামিটার ইজ ডাইরেক্টলি মেজার্ড বাই আ পালস অক্সিমিটার, পালস অক্সিমিটার দিয়ে আমরা কি মেজারমেন্ট করি, এটা তো ভীষণই সহজ কোশ্চেন, আমরা অক্সিজেন স্যাচুরেশন দেখে থাকি। তারপর দেখো, রিড দ্য গিভেন অ্যাজারশন অ্যান্ড রিজন অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন বেসড অন দ্য অ্যানালিসিস অফ দিস স্টেটমেন্টস। তো একটা অ্যাজারশন দেওয়া আছে এবং একটা রিজন দেওয়া রয়েছে। প্রথমে বলেছে GCS score of 8 or less is clinically significant and is often used as a critical threshold indicating a severe head injury and suggesting the immediate need for airway protection endotracheal intubation। তাহলে 8 বা তার কম যদি GCS স্কেলে স্কোর হয়, গ্লাস গ্লোকোমা স্কোর যেটা আমরা বলছি 15 হয় যেটা হাইয়েস্ট মার্কস, তো সেখানে 8-এর কম, 8 বা তার থেকে কম হলে সেটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট এবং সেক্ষেত্রে সিভিয়ার হেড ইঞ্জুরি ধরা হচ্ছে এবং সেক্ষেত্রে ইমিডিয়েট এয়ারওয়ে প্রোটেকশন বা ইনটিউবেশন করার প্রয়োজন রয়েছে, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন। রিজন কি, দ্য GCS primarily provides a rapid, standardized and objective measure of a patient's level of consciousness, which is a direct reflection of the functional state of the cerebral cortex and brainstem reticular system। তাহলে এখানে বলছে যে যেটা রিজন যেটা দেওয়া রয়েছে সেখানে রিজনের জায়গায় তা বলেছে যে এটা সেরিব্রাল কর্টেক্স এবং ব্রেন স্টেমের যে ফাংশনাল স্টেট সেটার একটা রিফ্লেকশন, এই যে আমরা জিনিসটা দেখছি মানে GCS স্কেলটা যেটা দেখছি সেটা ওটার একটা রিফ্লেকশন হিসেবে থাকছে, ঠিক আছে। তাহলে এবারে বলছে যে এই যে অ্যাজারশন দেওয়া রয়েছে এবং রিজনটা দেওয়া রয়েছে এর মধ্যে ঠিক ভুল কোনটা ঠিক কোনটা ভুল এই জিনিসটা আমাকে বলতে হবে। তাহলে পড়ে কি মনে হলো, দুটোই ঠিক মনে হলো এবং এখানে মনে হচ্ছে যে যে রিজন যেটা দেওয়া রয়েছে এক্সপ্যানশন সেটা ঠিকই দেওয়া রয়েছে মনে হচ্ছে, তাই না। তাহলে এখানে বোথ A and R, assertion and reason are true and R is the correct explanation of A, এটা হবে তো নাকি, এটা ঠিকই মনে হচ্ছে। তারপর দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ অ্যাডমিনিস্টারিং দ্য অ্যাস্ট্রিনজেন্ট মেডিকেশন, অ্যাস্ট্রিনজেন্ট মেডিকেশন আমরা কেন প্রোভাইড করে থাকি, অ্যাস্ট্রিনজেন্ট মেডিকেশন আমরা কেন দিই, ব্লিডিং বা এরকম কোনো কারণের জন্য আমরা অ্যাস্ট্রিনজেন্ট দিয়ে থাকি। তাহলে এখানে অ্যান্সার হবে রিডিউস ব্লিডিং অ্যান্ড এক্সেস সিক্রেশন। তারপর দেখো, দ্য ফরমেশন অফ দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ইন 1947 aimed primarily at, 1947-এ যে INC এস্টাবলিশ হয়েছিল তার মেন এম কি ছিল, এখানে অ্যান্সার হবে অপশনগুলো আগে দেখে নিই, রিক্রুটমেন্ট অফ নার্সেস ফর মিলিটারি সার্ভিস, তাহলে এটা হবে না। তারপর রয়েছে ইউনিফর্ম স্ট্যান্ডার্ডস ফর নার্সিং এডুকেশন অ্যাক্রস ইন্ডিয়া, এটা হতে পারে।
এস্টাবলিশিং নার্সিং কলেজেস ইন রুরাল এরিয়াস, এটাও হবে না বলে মনে হচ্ছে। প্রোভাইডিং ফিনান্সিয়াল সাপোর্ট টু অল স্টেট কাউন্সিল, তাহলে কি হবে অ্যান্সার মনে হচ্ছে? মানে আমি যদি নাও জানি যে একটা আইএনসি, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, যেটা আমরা সবসময় মানে আমরা তার আন্ডারে রয়েছি, তো সেটা কেন কেন ফরমেশন হবে? একটা ইউনিফর্ম স্ট্যান্ডার্ডের জন্য আইএনসি থেকে আমাদের গাইডলাইন আসে, তাহলে ইউনিফর্ম স্ট্যান্ডার্ডস ফর নার্সিং এডুকেশন অ্যাক্রস ইন্ডিয়া, সেটার জন্য আমাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রয়েছে। For which of the following purposes is the intradermal route of drug administration most commonly employed? মানে ইন্ট্রাডার্মাল রুটে আমরা ড্রাগ কেন দিয়ে থাকি? ইন্ট্রাডার্মাল রুট আমরা কোথায় ইউজ করি? আমরা যে স্কিন টেস্ট করি সেখানে আমরা দেখি। তাহলে এটা মেনলি আমাদের অ্যালার্জি টেস্টিংয়ের জন্য ইউজ করা হয়, এবং যে স্ক্রিনিং করা হয় সেটার জন্য আমরা ইউজ করি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ইউজ ফর অ্যালার্জি টেস্টিং অ্যান্ড টিউবারকিউলোসিস স্ক্রিনিং। হুইচ ড্রাগ ফর্ম প্রোভাইডস দ্য মোস্ট র্যাপিড অনসেট অফ অ্যাকশন? কোন রুটে ড্রাগ দিলে সবথেকে বেশি, কোন ফর্মে ড্রাগ দিলে সবথেকে র্যাপিড অ্যাকশন হয়? অপশন রয়েছে এন্টারিক কোটেড ট্যাবলেট, ইন্ট্রাভেনাস ড্রাগ, সাস্টেনেবল রিলিজ ট্যাবলেট এবং সাবকিউটেনিয়াস ড্রাগ। তাহলে সবথেকে র্যাপিড অ্যাকশন কে দেবে? আইভি ড্রাগ দেবে। হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম কজেস চিকেন পক্স? চিকেন পক্সের জন্য পজিটিভ অর্গানিজম কি রয়েছে? চিকেন পক্সের জন্য পজিটিভ অর্গানিজম ভ্যারিসেলা জোস্টার, তাই তো? তাহলে ভ্যারিসেলা জোস্টার কি? এটা একটা ভাইরাস তো নাকি? তাহলে ভ্যারিসেলা জোস্টার হচ্ছে একটা ভাইরাস। Which of the following medication is a nurse expected to administer as the primary treatment for cardiogenic pulmonary edema to remove the accumulated fluid? তাহলে এখানে বলছে যে কোন মেডিকেশনটা, ফলোইং মেডিকেশন ইজ আ নার্স এক্সপেক্টেড টু অ্যাডমিনিস্টার করবে কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা, মানে পালমোনারি ইডিমাতে আমরা দেব ফ্লুইড যে অ্যাকুমুলেট হয়েছে সেটাকে কমানোর জন্য কোন ড্রাগটা আমরা মেনলি অ্যাডমিনিস্টার করে থাকি? অপশন রয়েছে বিটা ব্লকার, লুপ ডায়োরেটিক্স, এসি ইনহিবিটার্স এবং আয়নোট্রপিক এজেন্টস। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা লুপ ডায়োরেটিক্স দেবো। লুপ ডায়োরেটিক্স কি করবে? এটা তোমার যে ফ্লুইড রয়েছে, এক্সেস ফ্লুইড, সেটাকে রিমুভ করবে। তাহলে লুপ ডায়োরেটিক্স। বাকি বিটা ব্লকার যেটা, সেটা তো কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটিটাকে কমায়, তাহলে সেটাতেই হবে না। এসি ইনহিবিটার যেটা রয়েছে, এটা তোমার ফ্লুইড বের করাতে কোনো ভূমিকা নেই। আয়নোট্রপিক এজেন্টেরও কোনো ফ্লুইড রিমুভালে কোনো ভূমিকা নেই। তাহলে আমাকে এখানে রিমুভ ফ্লুইড বলেছে, তাহলে ফ্লুইড রিমুভ করার এখানে একজনই মানুষ আছে, মানে একটাই গ্রুপ অফ ড্রাগ রয়েছে যেটা লুপ ডায়োরেটিক্স, যেমন ল্যাসিক্স বা ফ্রুসিমাইডকে আমরা লুপ ডায়োরেটিক্স বলে থাকি, মানে গ্রুপ অফ ড্রাগ। তারপর দেখো, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং কেয়ার হোয়েন আ পেশেন্ট আন্ডারগোস সিস্টেমিক কেমোথেরাপি রিচেস দ্য নাদির? আচ্ছা, এটা কি বলতে চাইছে? নাদির এটার মানে কি? এটা হচ্ছে যে পয়েন্ট অফ টাইম যেখানটায় পেশেন্টের সমস্ত ব্লাড সেল, মানে ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট সমস্তগুলো একদম লোয়েস্ট লেভেলে পৌঁছে যায়। মানে ওই যখন আমাদের কেমোথেরাপি চলতে থাকে, তো তখন তো ব্লাড সেলগুলোর ওপরে তার এফেক্ট পড়ে। তো এরকম একটা সিচুয়েশন আসে যখন সমস্ত ব্লাড সেলের কাউন্ট একদম কমে যাচ্ছে, লোয়েস্ট লেভেলে পৌঁছে যাচ্ছে, তো তখন সেটাকে আমরা নাদির বলে থাকি। ঠিক আছে, তো এবারে এখানে কোশ্চেনে বলছে যে সেই সময় আমার প্রায়োরিটি নার্সিং কেয়ার কী হবে? তাহলে অপশনগুলো দেখো। প্রথমে রয়েছে অ্যাসিস্টিং দ্য ক্লায়েন্ট উইথ ইটিং অ্যান অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফুড টু মেনটেন নিউট্রিশন মেনটেন করতে বলবো। এডুকেটিং দ্য পেশেন্ট অন ম্যানেজিং হেয়ার লস অ্যান্ড ফ্যাটিক, সেই সময় আমি হেয়ার লস বা ফ্যাটিকের ওপরে আমি নজর দিচ্ছি বা পেশেন্টকে এডুকেট করছি। মনিটরিং ফর সাইন্স অফ ইনফেকশন অ্যান্ড ইমপ্লিমেন্টিং প্রোটেক্টিভ মেজার্স, অর্থাৎ সাইন্স অফ ইনফেকশন যদি কিছু থেকে থাকে সেগুলোকে মনিটর করবো এবং প্রোটেক্টিভ মেজার্স নেব। আর এনহ্যান্সিং দ্য এফেক্টস অফ কেমোথেরাপি উইথ অ্যাডিশনাল মেডিকেশন, কেমোথেরাপির যে এফেক্ট রয়েছে সেটাকে আমি অ্যাডিশনাল মেডিকেশন দিয়ে এনহ্যান্স করব। তাহলে কি মনে হচ্ছে, যদি সমস্ত ব্লাড সেলের কাউন্ট কমে যায় তাহলে সেই জায়গাতে আমাকে কি করতে হবে? কারণ আমার ইনফেকশনের রিস্ক বেড়ে যাবে, কারণ ডাব্লিউবিসি কাউন্ট যদি কমে যায় সেক্ষেত্রে স্পেসিফিক্যালি নিউট্রোফিল যদি কমে যায় তাহলে নিউট্রোপেনিয়া হবে, যে ক্ষেত্রে ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যাবে পেশেন্ট। তাহলে সেক্ষেত্রে লাইফ থ্রেটেনিং ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেক্টিভ মেজার্সগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যেমন ধরো হ্যান্ড ওয়াশিং টেকনিক শেখানো, বা ধরো কোনো কিছু যেখান থেকে ইনফেকশন আসতে পারে ভিজিটার্স লিমিট করা, এই জিনিসগুলোকে, বা তোমার একটা প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সমস্ত জিনিসপত্র থাকবে, এরকম একটা কিছু আমাদেরকে মেনটেন করতে হবে যাতে কিনা ইনফেকশন পেশেন্টে না হয়। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে মনিটরিং ফর সাইন্স অফ ইনফেকশন অ্যান্ড ইমপ্লিমেন্টিং প্রোটেক্টিভ মেজার্স। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য বকার্স নোট?
তো এটা কিসের সাথে রিলেটেড রয়েছে? এখানে অপশন রয়েছে গাউটি আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, মাস্কুলার ডিস্ট্রফি এবং অস্টিওমাইলাইটিস। অস্টিও আর্থ্রাইটিস রয়েছে যেখানটায় বোনি আউটগ্রোথ হয়, অর্থাৎ মানে যেরকমভাবে টিউমার হয় একটা আউটগ্রোথ হচ্ছে, তো বোনের আউটগ্রোথ হচ্ছে জয়েন্ট মার্জিনে, তো সেটাকেই আমরা বকার্স নোড বলে থাকি। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। Which of the following principles of emergency care involves sorting patients into categories based on the severity of their condition and the urgency of the treatment required? তাহলে কোন প্রিন্সিপালের উপরে বেস করে আমরা এমার্জেন্সি সিচুয়েশনে পেশেন্টদেরকে শর্ট আউট করি, সিভিয়ারিটি কার রয়েছে বা কার আর্জেন্ট রিকোয়ার্ড অফ ট্রিটমেন্ট রয়েছে তাদেরকে। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ট্রাইজ বলে থাকি। Which nursing intervention is most important for a patient with extensive burn? বার্নের পেশেন্টদের জন্য কোন নার্সিং ইন্টারভেনশন সবথেকে বেশি প্রয়োজন? অপশন রয়েছে এনকারেজ আর্লি অ্যাম্বুলেশন অনলি, মেনটেন এয়ারওয়ে অ্যান্ড ফ্লুইড ব্যালেন্স, অ্যাপ্লাই অয়েল টু বার্ন এরিয়া, ডিলে উন্ড কেয়ার ফর 24 আওয়ার্স। তাহলে এখানটায় যেটা রয়েছে মেনটেন এয়ারওয়ে, এটাই প্রায়োরিটি হবে, কারণ অ্যাম্বুলেশন বা অ্যাপ্লাই অয়েল তো আমরা করি না, ডিলে উন্ড কেয়ারও আমরা করবো না। আমাকে প্রথমত এয়ার ওয়ে এবং ফ্লুইড ব্যালেন্সটা মেনলি, যেহেতু বার্ন বলছে তাহলে সেক্ষেত্রে ফ্লুইড ব্যালেন্সটাকে আমাকে খুব ভালো করে মেনটেন করতে হবে। What is the ideal time to conduct the sign-in phase of the WHO surgical safety checklist? তাহলে সাইন ইন ফেজের জন্য WHO যে সার্জিক্যাল সেফটি চেকলিস্ট আছে তার আইডিয়াল টাইম কোনটা? অপশনগুলো দেখো, অপশন রয়েছে বিফোর দ্য পেশেন্ট লিভস দ্য অপারেটিং রুম, আফটার ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া বাট বিফোর স্কিন ইনসিশন, বিফোর দ্য ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া হোয়াইল দ্য পেশেন্ট ইজ স্টিল কনসাস, ডিউরিং উন্ড ক্লোজার উইথ দ্য প্রেজেন্স অফ দ্য সার্জন অ্যান্ড অ্যানাস্থেসিস্ট। তো তাহলে এখানে সাইন ইন মানে হচ্ছে যে বিফোর ইন্ডাকশন, আর সাইন আউট মানে হচ্ছে যখন পেশেন্ট অপারেশন থিয়েটার থেকে বেরোচ্ছে। তাহলে বিফোর দ্য পেশেন্ট লিভস দ্য অপারেটিং রুম, এটা হচ্ছে আমার সাইন আউট হবে এই জায়গাতে। আর যেখানে বিফোর দ্য ইন্ডাকশন অফ অ্যানাস্থেসিয়া এবং হোয়াইল দ্য পেশেন্ট ইজ স্টিল কনসাস, সেই জায়গাতে আমরা সাইন ইন করবো। অ্যান্সার হচ্ছে অপশন 3। What is the estimated percentage of total body surface area burn according to the rule of 9 if an adult patient suffers a burn in left arm, front of the chest and stomach after a fire? তাহলে একটা আর্মের জন্য আমার রয়েছে 9% এবং ইন ফ্রন্ট অফ চেস্ট অ্যান্ড স্টোমাক মানে আমাদের টোটাল যে সামনের আপার টোটাল যে পার্টটা হয় ট্রাঙ্ক এরিয়া, সেটার জন্য আমাদের থাকে 18%, তাই তো? তাহলে ফ্রন্ট চেস্টের জন্য এবং স্টোমাক এই দুটো টোটাল যে এরিয়াটা রয়েছে সেটার জন্য তাহলে আমার 18% হচ্ছে। তাহলে এটার জন্য আমার 18% হলো এবং এটার জন্য 9% ছিল, তাহলে এটা টোটাল মিলিয়ে এটা 27%। Which of the following is the ideal manner used to deliver the thrust during a Heimlich maneuver? Heimlich maneuver এর জন্য আমাদের যে অ্যাবডোমিনাল থ্রাস্ট দেওয়া হয় সেটা কীরকমভাবে দেওয়া হয়, মানে তার যে আইডিয়াল ম্যানার সেটা কীরকমভাবে রয়েছে, তাই তো? তো এখানে দেখো অপশন রয়েছে স্লো অ্যান্ড জেন্টেল, অ্যাপ্লাই অনলি ফরওয়ার্ড বা ইনওয়ার্ড, শুধুমাত্র একটা ইনওয়ার্ড থ্রাস্ট হচ্ছে। তারপর বলেছে যে হার্ড অ্যান্ড ফাস্ট, অ্যাপ্লাইড ইনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, জে শেপড মোশন, সার্কুলার মোশন অ্যারাউন্ড দ্য অ্যাবডোমেন অ্যান্ড আম্বিলিকাস, হার্ড অ্যান্ড ফাস্ট, অ্যাপ্লাইড স্ট্রেট ডাউন। তাহলে এখানে অ্যান্সার কি হবে? হিমলিচ ম্যানুভার, যেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো অবস্ট্রাকশন হয়ে যায় মেনলি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে, তো সেক্ষেত্রে আমরা হিমলিচ ম্যানুভার ইউজ করে থাকি এবং এক্ষেত্রে হার্ড অ্যান্ড ফার্স্ট, অ্যাপ্লাইড ইনওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড এরকমভাবে একটা মোশন দিই, যাতে ওই ইনওয়ার্ড তো অবশ্যই ভেতরের দিকে মানে অ্যাবডোমেনের উপরে একটা দিলে সেটা ইনওয়ার্ড হলো, তারপরে ওপরের দিকে আপওয়ার্ড হলে ওটা নিচ থেকে ওপরের দিকে বেরিয়ে আসবে, সেই জন্য এটা হিমলিচ ম্যানুভারে এরকমভাবে যে শেপের একটা মোশন দেওয়া হয়। Which is the first of Freud psychosexual stage which occurs during infancy? Infancy stage যেটা সেটাকে আমরা ওরাল স্টেজ বলে থাকি, তাই না? তাহলে এটা একদমই ইজি ছিল, এটা ওরাল স্টেজ। What is the main indication for performing a Kasai procedure? Kasai procedure করার যে মেন ইন্ডিকেশন কি রয়েছে? Kasai procedure করা হয় তোমার biliary atresia দেখার জন্য। biliary atresia ক্ষেত্রে কাসাই যে তোমার প্রসিডিওর রয়েছে সেক্ষেত্রে দেখা হয়, এটা মেনলি মানে কাসাই প্রসিডিওর একটা বড় নামও রয়েছে যেটাকে হেপাটো পোর্টো এন্টেরোস্টমি, মানে হেপাটিক প্লাস পোর্টাল ওই জায়গাতে থাকে, তো হেপাটো পোর্টো এন্টেরোস্টমি বলা হয়। এক্ষেত্রে লিভারের সাথে স্মল ইন্টেস্টাইনকে ডাইরেক্ট অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, মানে তোমার লিভার তার সাথে বাইল ডাক্ট থাকে, তারপরে স্মল ইন্টেস্টাইনের সাথে অ্যাটাচ হয়। তো এক্ষেত্রে সার্জিক্যালি লিভারকে স্মল ইন্টেস্টাইনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ করে দেওয়া হচ্ছে, যাতে লিভার থেকে ডিরেক্টলি বাইলটা ওই ড্রেনেজ হয়ে যায়, ঠিক আছে? তো এটা বিলিয়ারি অ্যাট্রেসিয়ার ক্ষেত্রে করা হয়।
হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড রেকমেন্ডেড ওয়েট বেস সিঙ্গেল ডোজ প্যারাসিটামল ফর আ চাইল্ড? চাইল্ডের ক্ষেত্রে যে আমরা ওজন অনুসারে প্যারাসিটামল দিয়ে থাকি, তো সেক্ষেত্রে ওই ডোজটা কত? এটা হচ্ছে তোমার 10 to 15 mg পার কেজি পার ডোজ, মানে প্রত্যেকটা ডোজে আমরা 10 to 15 mg পার কেজি করে দেবো। 4 to 6 আওয়ার ইন্টারভেলে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা ডোজের ক্ষেত্রে আমরা 10 to 15 mg পার কেজি, মানে বাচ্চার ওজন যদি 3 কেজি হয় তাহলে 15 × 45 45 এরকমভাবে আমরা দিচ্ছি 45 mg. A 3-year-old child admitted with pneumonia shows signs of anxiety and fear of strangers. The pediatric nurse plans to establish trust with the child before procedures. Which role of the pediatric nurse does this action best demonstrate? তাহলে একটা নিউমোনিয়ার জন্য 3 বছরের একটা বাচ্চা ভর্তি হয়েছে এবং তার অ্যাংজাইটি, ফিয়ার অফ স্ট্রেঞ্জার এগুলো হচ্ছে, যেটা খুবই নর্মাল বাচ্চার ক্ষেত্রে। তো এক্ষেত্রে নার্স চাইছে তার সাথে একটা ট্রাস্ট বিল্ড করতে, মানে যাতে বাচ্চা তার সাথে খুব ভালোভাবে মিশে যায়, তাহলে তার ভয় কম লাগবে বা কষ্ট কম হবে, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি সে কম করবে প্রসিডিওরে। তো সেই জন্য এক্ষেত্রে সে কী রকমের তার রোল প্লে করছে। অপশন রয়েছে হেলথ এডুকেটর, কাউন্সিলর, থেরাপিউটিক কেয়ার গিভার এবং অ্যাডভোকেট। তাহলে এডুকেটর মানে, হেলথ এডুকেটর মানে যে এডুকেশন দেবে, যে শেখাবে, তাহলে এখানে সেরকম কিছু হচ্ছে না। কাউন্সিলর মানে যে অ্যাডভাইস দেবে বা একটা কিছু সাজেশনস দিচ্ছে, তুমি বিচার করবে যে কোনটা বেটার হয় সেটা, তাহলে সেটাও এখানটায় হচ্ছে না। আচ্ছা, তারপরে বলেছে যে থেরাপিউটিক কেয়ার গিভার যেখানে ট্রাস্ট বিল্ড করবে, অ্যাংজাইটি রিডিউস করবে, যেগুলো এখানে বলা রয়েছে সেগুলো সমস্তই থেরাপির মধ্যে, মানে থেরাপিউটিক কেয়ার গিভারের টার্মের মধ্যে আসবে। আর অ্যাডভোকেট মানে তো জাস্ট রাইটকে প্রোটেক্ট করা, তাই না? তাহলে এটার অ্যান্সার থেরাপিউটিক কেয়ার গিভার। হুইচ নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্স ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ সিজোফ্রেনিয়া? কোন নিউরোট্রান্সমিটার ইমব্যালেন্সটা সিজোফ্রেনিয়ার সাথে মোস্টলি অ্যাসোসিয়েটেড থাকে? অপশন এ সেরোটোনিন, নরএপিনেফ্রিন, ডোপামিন এবং অ্যাসিটাইলকোলিন রয়েছে, এবং এটার অ্যান্সার আশা করছি জানো না এমন কেউ নেই। তাহলে সিজোফ্রেনিয়াতে আমরা ডোপামিন, তাই তো, ডোপামিন হাইপোথিসিস রয়েছে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে ডোপামিনের ইমব্যালেন্স হয়ে থাকে, হাই ডোপামিন থাকে এখানে। When was the District Mental Health Program DMHP launched as an integral component of the National Mental Health Program in India? তাহলে NMHP বা ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম ইন ইন্ডিয়ার যে মেন কম্পোনেন্ট, যেটা ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রাম, এটা কবে লঞ্চ হয়েছিল? এগুলো তো তোমার মুখস্থ করার কোশ্চেন, এবং এটার অ্যান্সার হচ্ছে 1996। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাথারসিস ইন ক্রাইসিস ইন্টারভেনশন? ক্যাথারসিস কাকে বলে? ক্যাথারসিস হচ্ছে যে একটা থেরাপি, সাইকো অ্যানালিটিক থেরাপি, সিগমন্ড ফ্রয়েডের যে সাইকো অ্যানালিটিক থেরাপি রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ক্যাথারসিস। ক্যাথারসিসে কি হয়, কোনো ইমোশন, ডিপ পেন্ট আপ ইমোশন, যেগুলো মানে মানে এইরকম কোনো ইমোশন যদি থাকে যেটা কিনা তোমার অ্যাট প্রেজেন্টে কোনো প্রবলেম ক্রিয়েট করছে, সেগুলোকে আমরা বাইরে বার করে দিই, ঠিক আছে? তো ক্যাথারসিসের ক্ষেত্রে তাহলে এটা কী হবে? অপশন দেখো, প্রসেস অফ ডেভেলপিং আ কনক্রিট অ্যাকশন প্ল্যান টু সলভ দ্য ক্রাইসিস, তাহলে এটা নয়। দ্য রিলিজ অফ স্ট্রং সাপ্রেসড ইমোশনস বাই টকিং অ্যাবাউট ইমোশনালি চার্জড ইভেন্টস, এটা হতে পারে। দ্য ইউজ অফ মেডিকেশন টু কাম অ্যান অ্যাংজাস পেশেন্ট ডিউরিং আ ক্রাইসিস, এটা একদমই নয়। দ্য ক্লারিফিকেশন অফ দ্য রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ইভেন্টস, স্টিমুলাই, সিচুয়েশনস অ্যান্ড স্ট্রেসার্স, তাহলে এটা কী হবে? এটা একটা সাইকোলজিক্যাল পার্জিং বলি আমরা, দ্য পার্জিং অর পিউরিফিকেশন অফ অ্যাক্ট, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, রিলিজ অফ স্ট্রং সাপ্রেসড ইমোশন বাই টকিং অ্যাবাউট ইমোশনালি চার্জড ইভেন্টস। Which type of psychiatric emergency involves life-threatening symptoms such as muscle rigidity, hyperpyrexia and autonomic dysfunction, often as a reaction to antipsychotic medication? তাহলে এটা আমাকে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন বলেছে, মানে এটা এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, তাই তো? তাহলে এক্সট্রা পিরামিডাল সিনড্রোমের মধ্যে কী কী রয়েছে? এখানে অ্যাকিউট ডিস্টোনিয়া ছিল, অ্যাকাথিসিয়া ছিল, টার্ডিভ ডিসকাইনেসিয়া ছিল, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম ছিল, এবং এগুলোর মধ্যে একটি মাত্র ডিজিজ রয়েছে বা একটি মাত্র কন্ডিশন রয়েছে যেখানে হাইপারপাইরেক্সিয়া বা জ্বর দেখা যায়। মাসেল রিজিডিটি তো সবগুলোতেই থাকে সব রকমভাবেই। তো তাহলে এটার অ্যান্সার কী হবে? এটা নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম হবে। এটার মধ্যেই আমরা দেখতে পাবো ফিভার, আর কোনোটার ক্ষেত্রেই কিন্তু ফিভার দেখা যায় না। মাসেল রিজিডিটি বা ওই কোরিওপ্যাথিটয়েড মুভমেন্ট, এগুলো তো আমরা কম বেশি সবগুলোর মধ্যেই দেখতে পাই, তাই না? তাহলে এটার অ্যান্সার বি। What does the term agent refers to
ইন দ্য কনটেক্সট অফ এপিডেমিওলজিক্যাল ট্রায়াঙ্গল অফ ইনফেকশাস ডিজিজ। তাহলে এপিডেমিওলজিক্যাল যে ট্রায়াঙ্গল রয়েছে বা ট্রায়াড, এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট ছিল না তিনটে যে ট্রায়াঙ্গল, তো সেখানে বলছে যে এজেন্ট ফ্যাক্টর বলতে এখানে কী বোঝাতে চাইছে। তাহলে এজেন্ট ফ্যাক্টর মানে যে পজিটিভ এজেন্ট বা যে ডিজিজটা কজ করছে সেটাই আমার এজেন্ট। তাহলে অপশন দেখো, অর্গানিজম হারবারিং দ্য ডিজিজ, অর্গানিজম হারবারিং দ্য ডিজিজ মানে যার মধ্যে অর্গানিজমটা বড় হয়ে ডিজিজ তৈরি করছে, তাহলে সেটা হচ্ছে আমাদের হোস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের হোস্ট, এটা হোস্ট হলো। আর এক্সটার্নাল কন্ডিশন অ্যালাউইং ডিজিজ ট্রান্সমিশন, যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, ইএনভি লিখলাম। প্যাথোজেন রেসপন্সিবল ফর কজিং ডিজিজ, যেটা হচ্ছে আমাদের এজেন্ট, তাহলে এটা প্যাথোজেনটা হচ্ছে এজেন্ট। ইন্টারনাল কন্ডিশনস অ্যালাউইং ডিজিজ ট্রান্সমিশন, এটাও একটা হোস্টের ফ্যাক্টরের মধ্যে পড়বে। তাহলে এখানে অ্যান্সার প্যাথোজেন রেসপন্সিবল ফর কজিং ডিজিজ ইজ নোটেড অ্যাজ বা রেফার্স অ্যাজ এজেন্ট। Match the vector bound disease in column A with its primary biological vector in column B. তাহলে এখানে ভেক্টর বন্ড ডিজিজ রয়েছে এবং এখানে রয়েছে কলাম বিতে বায়োলজিক্যাল ভেক্টর কে রয়েছে। তাহলে অপশন রয়েছে ম্যালেরিয়া, চিকেনগুনিয়া, কালাজার। আর এখানে রয়েছে এডিস মস্কুইটো, স্যান্ডফ্লাই আর অ্যানোফিলিস মস্কুইটো। তাহলে অ্যানোফিলিস মানে ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিসের জন্য, তাহলে ম্যালেরিয়ার জন্য হচ্ছে অ্যানোফিলিস সি। কালাজ্বর, যেটা কালাজ্বর হচ্ছে স্যান্ডফ্লাইয়ের জন্য হয়, তাই না? তাহলে সি 3-এর জন্য হচ্ছে তোমার অপশন এটার জন্য হচ্ছে অপশন বি। আর চিকেনগুনিয়া তাহলে কার জন্য হবে? চিকেনগুনিয়া হবে বাকি যেটা পড়ে রয়েছে সেটার জন্য, তাই না? তাহলে দেখো সিএবি কোথায় রয়েছে, সিএবি, তাহলে এটার অ্যান্সার অপশন 1। তাহলে ম্যালেরিয়ার জন্য রয়েছে অ্যানোফিলিস, চিকেনগুনিয়ার জন্য রয়েছে এডিস মস্কুইটো এবং কালাজারের জন্য রয়েছে স্যান্ডফ্লাই। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ম্যাচ দ্য টাইপ অফ রুরাল হেলথ ইনস্টিটিউশন ইন কলাম এ উইথ দ্য করেসপন্ডিং স্ট্যান্ডার্ড পপুলেশন নর্ম ইট ইজ ডিজাইন টু কভার ইন কলাম বি। তাহলে সাব সেন্টারের জন্য কত পপুলেশন থাকবে? সাব সেন্টারের জন্য থাকবে 3000 থেকে 5000, তাহলে এটা হচ্ছে সি। প্রাইমারি হেলথ কেয়ারের জন্য কত থাকবে? 20000 থেকে 30000, এটা হলো বি। এবং কমিউনিটি হেলথ সেন্টারের জন্য 80000 থেকে 1,20,000, এটা হলো এ। তাহলে সিবিএ কোথায় আছে দেখো, সিবিএ অপশন 1। তারপর দেখো, which of the following is the most widely available peripheral laboratory network for the diagnosis of tuberculosis under the revised National Tuberculosis Control Program RNTCP? তাহলে আরএনটিসিপির জন্য সবথেকে ওয়াইডলি অ্যাভেলেবল পেরিফেরাল ল্যাবরেটরি নেটওয়ার্ক কোনটা টিবি ডায়াগনোসিসের জন্য? তো এটার অ্যান্সার কি হবে? এখানে আইআরএল রয়েছে, এনআরএল রয়েছে, ডিআরএল রয়েছে এবং ডিএমসি রয়েছে। এটা হচ্ছে ডিএমসি, যেটা ডেজিগনেটেড মাইক্রোস্কোপি সেন্টার। এখানেই টিবির জন্য যে টেস্ট করা হয় স্পুটাম টেস্ট, সেটা এই জায়গাতেই করা হয়। হোয়াট ইজ লোকিয়া? লোকিয়া কাকে বলে? লোকিয়া হচ্ছে আফটার চাইল্ড বার্থে যে ফার্স্ট ফোর্টনাইট যে ব্লিডিং বলতে পারো বা যে ডিসচার্জ হচ্ছে সেটাকেই লোকিয়া বলা হয়। তাহলে ভেজাইনাল ডিসচার্জ আফটার চাইল্ড বার্থকে আমরা লোকিয়া বলছি। হুইচ বোন কম্বাইন্স উইথ দ্য পিউবিস অ্যান্ড দ্য ইলিয়াম টু ফর্ম দ্য কক্সিস? আচ্ছা, কক্সিস ফর্ম করার জন্য পিউবিস এবং ইলিয়ামের সাথে কে থাকে? তাহলে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস এরা তিনজনে মিলিয়ে ওই বোনটাকে তৈরি করে, তাহলে এটা ইসচিয়াম হবে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্টলি ডেসক্রাইবস দ্য সার্ভাইকাল চেঞ্জেস ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার? আচ্ছা, সেকেন্ড স্টেজ অফ লেবারে যে সার্ভাইকাল চেঞ্জেসগুলো হয় সেটা কোন স্টেটমেন্টটা কারেক্টলি ডেসক্রাইব করছে? সেকেন্ড স্টেজ অফ লেবার বলেছে। ফার্স্ট বলছে দ্য সার্ভিস কন্টিনিউস টু ডাইলেট ফ্রম 8 সেন্টিমিটার টু 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার ডাইলেট হলে তারপরে আমরা সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে বলছি, তাহলে এটা বাদ হয়ে গেল। দ্য সার্ভিস ইজ অলরেডি ফুলি ডাইলেটেড অ্যান্ড ইফেস্ট, একদম ঠিক কথা, এটা ঠিক আছে। সার্ভিস বিগিনস টু ইফেস অ্যাজ দ্য বেবি ডিসেন্ট, তাহলে এটা তো ভুল আছে। দ্য সার্ভিস ক্লোজেস টু প্রিভেন্ট দ্য বেবি ফ্রম কামিং আউট টু কুইকলি, তাহলে সেকেন্ড স্টেজ শুরু হওয়া মানে সার্ভিস কমপ্লিটলি ডাইলেটেড অ্যান্ড ইফেস্ট, তাহলে এখানে অ্যান্সার অপশন বি। Which of the following is the most reliable sign for the diagnosis of pregnancy? Diagnosis of pregnancy এর জন্য সবথেকে রিলায়েবল সাইন কোনটা? মা পজিটিভ সাইন কোনটা জানতে চাইছে, তাই তো? অপশন দেখো, অ্যামেনোরিয়া রয়েছে, পজিটিভ ইউরিন প্রেগনেন্সি টেস্ট রয়েছে, নজিয়া অ্যান্ড ভমিটিং এবং ব্রেস্ট টেন্ডারনেস। তাহলে এখানে কোনো পজিটিভ সাইন দেওয়াই নেই, তাহলে প্রত্যেকটাই সাবজেক্টিভ সাইন এবং ওই প্রবাবল সাইন আর কি, প্রিজামটিভ আর প্রবাবল মিলিয়ে রয়েছে। তার মধ্যে প্রবাবল সাইন হচ্ছে যেটা ওই প্রেগনেন্সি টেস্ট কিটে যেটা আমরা দেখছি, যেখানে আমরা একটা প্রবাবল সাইন ভাবছি, এই সিজিতে বোঝা যায়। তো তাহলে এটাকে আমি একটু বেশি রিলায়েবল ধরছি নজিয়া, ভমিটিং, ব্রেস্ট টেন্ডারনেস বা অ্যামেনোরিয়ার থেকে।
আচ্ছা, অনেক বড় একটা কোশ্চেন। আচ্ছা, এটা ওই অ্যাজারশন আর রিজনের কোশ্চেন। তাহলে দেখো, এত বড় বড় কোশ্চেন দেখে ভয় পেয়ে যাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। কোশ্চেনটাকে খুব আস্তে আস্তে ধৈর্য ধরে পড়তে হবে, তাহলেই দেখবে অ্যান্সার পাওয়া যাচ্ছে। চলো দেখি কি রয়েছে। ইন দ্য ফলোয়িং কোশ্চেন আ স্টেটমেন্ট অফ অ্যাজারশন ইজ গিভেন ফলোড বাই আ কোরেসপন্ডিং স্টেটমেন্ট অফ রিজন। সিলেক্ট দ্য কারেক্ট অপশন বেসড অন দ্য অ্যানালিসিস অফ দিস স্টেটমেন্টস। প্রথমে বলেছে অ্যাজারশন কি রয়েছে, দ্য নন স্ট্রেস টেস্ট বা এনএসটি ইজ হাইলি এফেক্টিভ ইন অ্যাসেসিং দ্য ইমিডিয়েট অ্যাকিউট ফিটাল ওয়েলবিং, বাট ইট মাস্ট বি সাপ্লিমেন্টেড বাই অ্যান আল্ট্রাসাউন্ড ডিরাইভড বায়োমেট্রিক প্রোফাইল ফর আ কমপ্লিট অ্যাসেসমেন্ট অফ ক্রনিক ফিটাল স্টেটাস। তাহলে এনএসটি বা নন স্ট্রেস টেস্ট যেটা, সেটা একটা হাইলি এফেক্টিভ একটা মেজার, যেখানটায় আমরা কোনো ফিটাল ওয়েলবিংয়ের কিছু আমরা অ্যাসেস করতে পারছি। কিন্তু এখানে বলছে এটা মাস্ট বি সাপ্লিমেন্টেড বাই আল্ট্রাসাউন্ড, মানে এটা ইউএসজি দিয়েই করা উচিত, এবং বায়োমেট্রিক প্রোফাইল থাকলে তবেই আমরা ক্রনিক ফিটাল স্টেটাসটাকে আমরা বুঝতে পারবো, এরমভাবে আমাকে বলছে। আচ্ছা, তারপরে বলছে তার রিজন কি। রিজন কি, দ্য এনএসটি প্রাইমারিলি ইভালুয়েটস প্লাসেন্টাল রিজার্ভ বাই মনিটরিং দ্য ফিটাল হার্ট রেট অ্যাক্সিলারেশনস ইন রেসপন্স টু ফিটাল মুভমেন্ট, while the USC measures parameters like amniotic fluid index which reflects long-term uteroplacental function and fetal renal perfusion. তাহলে এনএসটি যেটা কি হয়, নন স্ট্রেস টেস্ট যেটা, সেটা মেনলি ফিটাসের হার্ট রেট সেটা দেখা হচ্ছে। মানে এখানটায় আমরা বুঝতে পারছি যে যখন ডিউরিং কন্ট্রাকশন ফিটাসের হার্ট বা ফিটাসের কন্ডিশন যেটা রয়েছে সেটা ওটাকে টলারেট করতে পারবে কিনা, কন্ট্রাকশনটাকে টলারেট করতে পারবে কিনা সেইটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার নন স্ট্রেস টেস্ট। আচ্ছা, এখানে এটা তো হলো, তাহলে প্রথমের এতটা অবধি পার্ট ঠিক আছে। তারপরে দেখো, দ্য ইউএসজি মেজার্স প্যারামিটার্স লাইক অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স হুইচ রিফ্লেক্টস লং টার্ম ইউটেরোপ্লাসেন্টাল ফাংশন ফিটাল রিনাল পারফিউশন। মানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স থেকে আমরা ইউটেরোপ্লাসেন্টাল ফাংশনটা বুঝতে পারবো, বা রিনাল পারফিউশন ঠিকমতো হচ্ছে কিনা সেটাকে রিফ্লেক্ট করছে। তাহলে এবারে আমাকে বলতে হবে যে এই দুটো ঠিক আছে না ভুল আছে, নাকি এক্সপ্লানেশনটা ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে, তাহলে দেখো কথাগুলো যেগুলো লেখা রয়েছে সেগুলো সবই ঠিক। তাহলে অ্যাজারশন এবং রিজন দুটোই ঠিক রয়েছে, এবং যেটা রিজন দেওয়া রয়েছে সেটা কিন্তু কারেক্ট এক্সপ্লানেশনই দেওয়া রয়েছে, তাই তো। কারণ এই যে তোমার অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যেটা আমরা বলছি, তাহলে সেটা তোমার ঠিকঠাকই তো রয়েছে। এখানে আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা বায়োমেট্রিক প্রোফাইল যেটা, সেটা বুঝতে পারবো বিপিপি। তারপরে তোমার যেটা এনএসটি রয়েছে সেটার জন্য আমরা ফিটাল মুভমেন্ট বা ফিটালের হার্ট অ্যাসেসমেন্ট সেটাও করতে পারছি। তাহলে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ এ। ঠিক আছে, রিজন এবং অ্যাজারশন দুটোই ঠিক রয়েছে। তারপর দেখো, 28-year-old primary gravida, 36 weeks of gestation, admitted to the emergency department with a severe persistent headache and blurred vision. তাহলে কি কি আমি পেলাম এখানে, 36 ইয়ার্সের জেস্টেশন পেয়েছি, এমার্জেন্সি ডিপার্টমেন্টে অ্যাডমিশন হয়েছে, 28 ইয়ার্সের ওল্ডের প্রাইমারি গ্র্যাভিটা, একটা সিভিয়ার পারসিস্টেন্ট হেডেক অ্যান্ড ব্লাড ভিশন এখানে পাওয়া যাচ্ছে। ব্লাড প্রেশার 170/115, যেটা অনেক বেশি। ইউরিন অ্যানালিসিস রিভিলস +3 প্রোটিন। After 15 minutes, developed generalized tonic-clonic muscle contraction lasting approximately 60 seconds. What may be the most likely diagnosis of the patient? কিছু কি আর বলার অপেক্ষা রেখেছে যে এটা কি হচ্ছে পেশেন্টের? তাহলে এখানে আমরা প্রাইমারি গ্র্যাভিটা পেয়েছি যার বিপি অনেক বেশি, সিভিয়ার আর কি বিপি, হাই বিপি, তার সাথে আমি সিভিয়ার প্রোটিনিউরিয়া পেলাম, এবং তার সাথে জেনারেলাইজড টনিক-ক্লনিক সিজার, মানে এটা অবশ্যই এক্লামসিয়া হবে, তাই তো, এটা এক্লামসিয়া। আর যদি এই সিজারটা না হতো তাহলে আমরা এটা প্রি এক্লামসিয়া বলতাম, ঠিক আছে। কিন্তু সেখানেও এখানে যে বিপি দেওয়া রয়েছে 170/115, এটা কিন্তু প্রি এক্লামসিয়ার মধ্যেও পড়বে না, সেটার থেকেও এটা সিভিয়ার হয়ে যাবে, তাই না। হোয়াট ইজ দ্য রেকমেন্ডেড ফার্স্ট লাইন ম্যানুয়েভার ফর ম্যানেজিং শোল্ডার ডিস্টোসিয়া? শোল্ডার ডিস্টোসিয়ার জন্য যে ম্যানুয়েভার আমরা ইউজ করি তার ফার্স্ট যে ম্যানুয়েভার সেটা কোনটা, এটা হচ্ছে রবার্টস ম্যানুয়েভার, ঠিক আছে। শোল্ডার ডিস্টোসিয়ার জন্য যেটা ফার্স্ট লাইন ম্যানুয়েভার, প্রথমে যে মুভমেন্টটা করা হয় সেটা সবসময়ের জন্য ম্যাক রবার্টস ম্যানুয়েভার। আচ্ছা, তারপর দেখো, হুইচ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল ইজ মেনলি কনসার্ন উইথ ইমপ্লিমেন্টিং ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন? ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কোন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপালটা মেনলি রেসপন্সিবল? অপশন রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়ি ডিসিপ্লিন, ফিনান্সিয়াল বাজেটিং অ্যান্ড কস্ট কন্ট্রোল, এক্সটার্নাল মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন, কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ পেশেন্ট কেয়ার।
তাহলে এখানে আমাকে বলছে ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইনগুলোর জন্য আমরা কিসের ওপরে ফোকাস করব। ক্লিনিক্যাল প্র্যাকটিস মানে আমরা যে কাজ করছি সেটার জন্য আমার কোন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপাল থাকবে। তাহলে এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স থাকবে, স্ট্যান্ডার্ডাইজেশন অফ পেশেন্ট কেয়ার থাকবে, কারণ আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসের কথা বলছি, তাই না। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা তোমার ফিনান্সিয়াল বাজেটিং বা তোমার এই এক্সটার্নাল মার্কেটিং, এগুলোর এখানে কোনো দাম নেই। আচ্ছা, দেখো আমরা লাস্ট কোশ্চেনে চলে এসেছি। এখানে বলছে আ নিউলি প্ল্যান্ড 500 বেড টার্সারি কেয়ার হসপিটাল ইজ বিং ডিজাইনড ইন অ্যান আরবান এরিয়া। তাহলে 500টা বেডের একটা টার্সারি কেয়ার হসপিটাল হয়েছে আরবান এরিয়াতে। While planning the nurses station in each inpatient unit, which of the following considerations is most appropriate to ensure efficiency, safety and patient monitoring? তাহলে আমাকে এখানে বলছে যে নার্সিং স্টেশনটা কীরকম জায়গাতে বা কীরকম কনসিডারেশন দিয়ে করলে সেটা সবসময় পেশেন্ট মনিটরিংও হবে, সেফটি হবে, সব দিক থেকে এটা ভালো হবে, তাই তো। আচ্ছা, তাহলে দেখো ইট শুড হ্যাভ গ্লাস ওয়াল অন ওয়ান সাইড টু কন্টিনিউয়াসলি অবজার্ভ পেশেন্ট, একদিকে একটা গ্লাস ওয়াল থাকা দরকার। তারপরে বলেছে শুড বি লোকেটেড সেন্ট্রালি টু অ্যালাউ ক্লিয়ার ভিউ অফ এন্টায়ার পেশেন্ট ইউনিট। এটা একটা ভালো জিনিস, যেখানে আমি সমস্ত পেশেন্টদেরকে দেখতে পাবো। একটা সামনে মানে মাঝামাঝি জায়গাতে থাকলে যেখান থেকে সব পেশেন্টকে দেখা যাচ্ছে, সেটা একটা ভালো জিনিস। তারপরে বলেছে অ্যাডিকুয়েট সাইজ অফ দ্য নার্সেস স্টেশন উড বি লেস দেন 30 স্কোয়ার ফিট। আর একটা বলেছে শুড বি পজিশন নিয়ার দ্য মেন এন্ট্রান্স টু দ্য ওয়ার্ড টু ফেসিলিটেট ভিজিটার্স অ্যাক্সেস। তাহলে ভিজিটার অ্যাক্সেস দেখা নার্সিং স্টেশনের কাজ নয় বা নার্সের কাজ নয়। আমার কাজ হচ্ছে পেশেন্টের কেয়ার দেওয়া, পেশেন্টকে নোটিস করা, পেশেন্টকে চেক করা বা পেশেন্টকে অবজার্ভ করা, সেটা হচ্ছে আমার কাজ। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে সেন্ট্রালি লোকেটেড হতে হবে যেখানে এন্টার পেশেন্ট ইউনিট দেখা যায়। আর এখানে যে একটা 30 স্কোয়ার ফিট জায়গা বলেছে সেটা ভীষণই ছোট। আমাদের নার্সিং স্টেশনে যে পরিমাণ খাতা থাকে তার জন্য এটা খুবই ছোট হয়ে যায়, তাই তো। তাহলে এটা এখানে হচ্ছে না। আর যদি হচ্ছে যে গ্লাস ওয়াল থাকে কন্টিনিউয়াসলি অবজার্ভ, তাহলে গ্লাস ওয়ালটাও প্রপার হচ্ছে না, সেক্ষেত্রে আবার প্রাইভেসি ইস্যুস চলে আসবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেন্ট্রাল একটা জায়গা কালেক্ট করতে হবে, মানে যাতে যেখান থেকে আমার সমস্ত পেশেন্টদেরকে দেখা যায়, ঠিক আছে, এরকম একটা জায়গা চুজ করলেই হবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের 50 মার্কসের কোশ্চেনটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, কত নাম্বার পেতে পারবে তোমরা? কোশ্চেন কি খুবই কঠিন নাকি মোটামুটি ম্যানেজেবল বলে মনে হচ্ছে? কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশুনো করবে। বাই বাই।